মানে বানানগুলো কেন জানিস তো, ওই মানুষগুলো কিন্তু আমরা যে কি করতে এসেছি এখানে সেটা কতটা হয়েছে, কতটা বাকি আছে, এসব ওরা হিসেব করছে না। এইটুকু ভালোবাসা তো আছে, ভালোবাসার বহিঃপ্রকাশে খানিকটা হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ওটাতে যে আমি ওইটাকে প্রাধান্য দিতে পারবো না। তো আমরা যারা অভিনয় করি, মানে যারা পারফর্মিং আর্টে আছে, যারা ছবি আঁকে এ করে তা করে, মানে শিল্পী যারা, তাদের মধ্যে ব্যথা হতাশা খুব তাড়াতাড়ি ঢুকে পড়ে। কারণ তাদের ভাবনা চিন্তা, মানে সেরিব্রাল ওয়ার্ক বলো বা সাবজেক্টিভ যে সমস্ত প্রসেসগুলো আছে, সেগুলো এমনভাবে চলতে থাকে, মানে ধরো 2.5 ফুট 3 ফুটের মধ্যে হতাশা মুখ পেতে বসে আছে, সে বসে কখন এই ব্যাটারিটি দুর্বল হবে পুরস্কার ভেতরে ঢুকে যাবে। যদি ধরুন কেউ বললো যে আমি সায়েন্স নিয়ে পড়বো, বাড়ির লোক বিশাল জোর হাততালি দেবে। কেউ বললো যে আমি অন্যান্য যে কোনো চাকরি করব, বাড়ির লোক বিশাল জোর হাততালি দেবে। কিন্তু কেউ যদি বলে আমি অভিনয় করব বা ডিরেক্টর হব, ইন জেনারেল মধ্যবিত্ত বাড়িতে একটা এই রে এই কী করবে, মনে হচ্ছে কিছু করতে পারবে না। তো এই যে এখনও একটা ভাবনা চিন্তা হয়ে এসছে যে অভিনয়ে আনসার্টেনিটি বলুন বা যে কোনো কিছু বলুন, অনেকেই আসতে ভয় পাচ্ছে বা অনেকের মনে এরম ইচ্ছা থাকে যে অভিনেতা হব, কিন্তু সেই অভিনেতাটা তার অন্তরের মধ্যেই মারা যায় কারণ পারিপার্শ্বিকের চাপ। আপনি একজন অভিনেতা হিসেবে কি বলবেন তাদেরকে, যারা অভিনেতা হতে চাইছে? হ্যাঁ, না সেটা আজকের নয়, এটা কিছু বলার নেই। কারণ আমাদের আর্থসামাজিক কাঠামো যেটা, যেখানে এই ধরনের বিষয়টাকে নিয়ে এটা ভাবতে গেলে কি সমাজকে, মানে রাষ্ট্রকে ভাবতে হবে, দেশকে ভাবতে হবে। তারা যদি মনে করেন তাদের ব্যবস্থার মধ্যে অন্যভাবে যে সমস্ত ব্যবস্থাগুলো আছে তার মধ্যে একটা ব্যবস্থা যে সমস্ত ছেলেরা থিয়েটার করছে, আগে আমাদের ছিল তো একটা সাংস্কৃতিক ইয়ে ছিল, এখনও বোধহয় আছে, সেখানে যে থিয়েটার করবে সেই থিয়েটারের মধ্যে এই বিষয় থাকবে এবং সেই বিষয়গুলো মানে সরকারি হতে পারে বা সমাজের হতে পারে, আলাদাভাবে মানুষকে সচেতন করার জন্যে। মানে মানুষ যেমন আমাদের নানা রকম কুসংস্কার আছে, সেই সংস্কার সম্পর্কে মানুষকে সচেতন করার জন্যে যদি সরকার থেকে দায়িত্ব নেওয়া হয়, যে আগে তো হয়েছিল এগুলো, জাতীয় নাট্যশালা থাকবে, সেখানে মানুষ প্রশিক্ষণ করবে, ছেলেপুলেরা থাকবে, দে উইল বি পেইড ফর দ্যাট, এটা তো ভাবা হয়নি। সুতরাং এটা নিয়ে তারপরে আমাদের এগুলো তো খালি দুর্ঘটনা। যে ভালো একটু জায়গা পেয়ে যাচ্ছে, মানুষ যাকে একটু নিচ্ছে বা হাউস মনে করছে একে দিয়ে তাহলে একটু ব্যবসা হবে, সেইভাবে হচ্ছে, সেইভাবে। কিন্তু সত্যি করে সবাইকে যারা এই ব্যাপারে পারদর্শী তাদেরকে খুঁজে বার করে জায়গা মতো তাদের জন্য একটা ব্যবস্থা করা, সেটা প্রাইভেটলি তার হওয়ার সম্ভাবনা নেই। হলে সে এখন মানুষ থিয়েটার দেখতে যায় না, গ্রুপ থিয়েটার দেখতে যায়, কিন্তু প্রফেশনাল থিয়েটার সেইভাবে এখন তো আগে ছিল, তো সব তো ইয়ে হয়ে গেল। তো সেটা সরকার থেকে যদি এটা করতে পারে, অর্থাৎ রাষ্ট্রের একটা সমর্থন, যাতে সে তার ভবিষ্যতে সিকিউর ভাবতে পারে। সিকিউর ভাবতে পারে। যাকে আবার আপনার সাথে সিরিয়াস হয়ে যাচ্ছি, এটা আমারই ভাল লাগে না। আমার জিজ্ঞেস করবো যে এই যে আপনার যারা বলা চলে যারা ভক্ত ফ্যান, এদের থেকে বেশ কিছু কি মজার অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়েছে আপনার লাইফে? না মজা বলবো না অদ্ভুত বলবো? অদ্ভুত না, ওরকম হয়, তবে আমি ওগুলোকে মজা করে নিই। যেমন যেমন মানে আমার গ্রুপের ছেলেপুলেরা থাকতো, তারা ভালো বলতে পারতো। আচ্ছা, হ্যাঁ, মানে যখন শো করতে গেছি তখন মফড হয়ে গেছি, সে বেরোতে দেবে না, পায়ের উপরে সে পড়বে, ঘায়ে যেটা হয় আর কি। তো সেটা কে জানে তো, মানে ব্যাপারটা হয়তো তখনকার মতো ঠিক নয়, কিন্তু আমি যারা মানে আমাকে রক্ষা করতে এগিয়ে আসে তাদের কিন্তু বারণ করি। কেন? তারপর বেরোতে পারবো না, তাহলে এখান থেকে কখন ইয়ে করবো, একটা সিন করে ঢুকছি, মানে একটু সিঁড়ি দিয়ে উঠে ঘরে যাবো আর কি, সেই সিঁড়ি দিয়ে উঠতেই পারছি না, এত ভিড়। এটাও তো একটা প্রাপ্তি না, কিন্তু আবার কি গিয়ে তো চেঞ্জ করে ড্রেসটা চেঞ্জ করে আবার আসতে হবে তো। ও আচ্ছা, মাঝখানেই হচ্ছে। হ্যাঁ, এটা মাঝখানে হচ্ছে, এছাড়াও হয়েছে, এই তো রিসেন্টলি হয়েছিল। তো যাই হোক, আমি কেন করি না, আমাকে বলছি যত কি করতে আমরা ধরতে বললাম, তুমি কেন বারণ করলে আমাদের? মানে বারণ করলে কেন জানিস তো, ওই মানুষগুলো কিন্তু আমরা যে কি করতে এসেছি এখানে সেটা কতটা হয়েছে, কতটা বাকি আছে, এসব ওরা হিসেব করছে না।
ওরা দেখবে, সইক নেবে, ওখানে আসবে, প্রণাম করবে, এ করবে, তা করবে, ঘাট দাঁড়িয়ে ছবি তুলবে, এইসব করবে। হ্যাঁ, তখন এগুলো করছে কেন? এগুলো দেখতে বা মানে পারফরমেন্সে, ওদের পারফরমেন্সে খানিকটা হয়তো একটু অসুবিধা হচ্ছে ঠিকই আমার, কিন্তু ওখানে কি এতটুকু ভালোবাসা নেই? এইটুকু ভালোবাসাও তো আছে। ভালোবাসার বহিঃপ্রকাশে খানিকটা হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু ওটাতে যে আমি ওইটাকে প্রাধান্য দিতে পারবো না তো আমি, কারণ ওটা আমার ভীষণ পাওনা। ওটা কি বলবো, আমি কৃতজ্ঞতা নিয়েই ওটা আমি রিসিভ করবো। তার জন্য যদি আমাকে একটু কষ্ট সহ্য করতে, আমি করবো। তো থাক, ভোগ এরকম সব বলতে কি, ওটা আমি মানে কষ্ট হলেও নি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নতুন যে এই যে সময়ের পরিবর্তন হয়েছে, আপনার কি কি অভ্যাস হয়েছে? স্মার্টফোন ঘাটেন এখন? ঘাঁটতে পারি না, আমাকে ফোন করলে কথা বলি, আর ওইসব পারি না। আমার যে নাতনি এসেছে, ও এক্সপার্ট, ও সবসময় ওর কাছেই থাকে, ফোনটা এখনো আছে ওর কাছে। আপনাকে অনেকক্ষণ ধরে গল্প করছি, ভালো লাগছে, ছাড়তে ইচ্ছা করে না, কিন্তু সময়ের অভাবে আমাদের পডকাস্ট শেষের পথে। ভালো 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 মানে হোস্ট অতিথি বিদায়ের সময় এমন ভঙ্গিমা দেখায়, এটা যে মনে হচ্ছে ইস কি কষ্ট লাগছে আপনাকে ছাড়তে। না না, সত্যি আগে না, আমি ওটা মনে পড়লাম আমার, দুদিন থেকে পারতেন। না, আমি যেটা আলটিমেটলি জিজ্ঞাসা করবো যে মানে আপনি এই এতদিনের অভিনয় জগৎ, বাস্তব জগৎ, এত আনন্দে কাটানো একটা মানুষ, টোটাল জীবনটাকে কিভাবে দেখেন? এটা আমাদের আপনার থেকে জানার আছে, কারণ আপনি এই বয়সে যতটা প্রাণোচ্ছল, আমরাও এটা থাকতে চাই আপনার বয়সে গিয়ে। আপনি লাইফটাকে কিভাবে দেখো, একটা কথা কি, তুমি যদি মনে করো আমরা যারা অভিনয় করি, মানে যারা পারফর্মিং আর্টে আছে আর কি, যারা ছবি আঁকে, এ করে তা করে, মানে শিল্পী যারা, তারা কিন্তু তাদের মধ্যে ব্যথা, হতাশা খুব তাড়াতাড়ি ঢুকে পড়ে, কারণ তাদের ভাবনা চিন্তা, মানে সেরিব্রাল ওয়ার্ক বলো বা সাবজেক্টিভ যে সমস্ত প্রসেসগুলো আছে, সেগুলো এমনভাবে চলতে থাকে, তো মানে ধরো 2.5 ফুট 3 ফুটের মধ্যে হতাশা ওঁত পেতে বসে আছে, সে বসে কখন এই ব্যাটারিটা দুর্বল হবে পুরস্কার ভেতরে ঢুকে যাবো। আর একবার যদি ঢুকতে পারে তাহলে কিন্তু তাকে মানে তাড়ানো খুব মুশকিল। এখন মানুষ যদি মনে করে যে সবচেয়ে বড় কাছে তুমি কারোর কথা থেকে তুমি এনজয় করো, এনজয়টা হচ্ছে সবচেয়ে, তোমাকে কেউ কটু কথা বললো, তোমার সাথে কলহ করলো, তুমি দেখলে যে ও যে কলহটা করলো, যে কথাগুলো বললো, আমি ওর দ্বিগুণ ফিরিয়ে দিতে পারি ওকে, তাহলে ওর আমাকে যে আঘাতটা দিয়েছে তার ডবল আঘাত ওর লাগবে। এই নিয়ে যদি তুমি মনে করো যে এইটা করবো, তাহলে করতে পারো। কিন্তু এখন নিজেকে জিজ্ঞাসা করে দেখো যে ও তোমাকে যে কথাটা বললো সেটা তুমি যদি ইগনোর করো, যদি এনজয় করো, তাতে সে হয়তো বুঝতে পারলো না, তাতে তোমার কিচ্ছু যাবে আসবে না। তুমি দেখলে যে ও একা একটা মানুষ শূন্যে ঘষি চালালো, 2 বার ঘষি চালালো তোমার উদ্দেশ্যে, মানে কটু কথার কথা বলছি, তাতে সে তো বাতাসে ঘুরলো কিছুক্ষণ, তারপরে সব শেষ হয়ে গেল। তাতে তুমি ভেবে দেখো যে আমার কি ক্ষতিটা হলো। আমার শুনতে খারাপ লাগলো, একটা ইরিটেশন হলো, সেরিব্রাল একটা ইরিটেশন হলো, হ্যামারেজ মতো হলো, তার থেকে একটা উত্তেজনা এলো, সেই উত্তেজনা ব্রেন বলে, এগুলো ব্রেন বলে এইবার বাঁ হাতটা চালা আসছে করে একেবারে বলে। তো তুমি ব্রেনটাকে সেইটা করো যে ওই নির্দেশ তোমায় না দেয়, ব্রেন তোমার নির্দেশ দিচ্ছে এনজয়, অরিজিৎ এনজয়, ও একটু পরেই থেমে যাবে। আর ওর কষ্টটা তোমার চেয়ে বেশি হবে কেন? কারণ ও তোমাকে আঘাত করার জন্যই করেছিল ওটা, কিন্তু তুমি পাওনি, এইটা ওর একটা ফেলিওর। একদমই তাই। ন্যারেশনটা তোমার কাছে। আপনাকে আরেকটাও কথা বলি যে আমাদের 50%-এর ওপর অডিয়েন্স বা 60-70% অডিয়েন্স 18-র নিচে, এই আপনার নাতনিদের থেকে একটু বয়সে বড় হয়তো, তো তাদের জন্য ছোট করে যদি কিছু বলেন। ছোট করে বলতে গেলে ব্যাপার হচ্ছে যে 18 একটা সাংঘাতিক বয়স, সত্যি করে জীবনের শুরু, আর শুরুতেই একটু সাবধান হতে হয়, কারণ
শুরুতেই অনেক গর্ত গাত্তা খোঁটা খুঁটি অন্ধকার সব বেশি সামনে থাকে, কিন্তু উত্তেজনা থাকে অনেক বেশি। সবটাই তোমাদের নিজের। এই নিজের ঠিক ওই মুহূর্তে যৌবনের প্রারম্ভে তুমি যে সম্পদের অধিকারী হবে সেইটা নিয়ে সারা জীবন পথ হাঁটতে হবে। সুতরাং সেটাকে শুরুতেই নষ্ট হতে দিও না। তার জন্য একটা মনন দরকার, সেটা হচ্ছে সহ্য ক্ষমতা আর সুর, গানের সুর। গানটাকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, আর যত কম কলহ করা যায় তত ভালো। কারণ যৌবন ভীষণ মানে রিভেঞ্জফুল হয়ে যায়, তো যে কোনো ব্যাপারে সবটাই একেবারে উত্তেজনায় ভরপুর থাকে। সেই জন্যে সজাগ থাকো যে আমার উত্তেজনা ভরপুর আছে, কিন্তু ভীষণ মূল্যবান, ওয়েস্টেজ করতে দেবো না, এটাকে নষ্ট হতে দেব না। আমি এইটাকে বুকে নিয়ে সারাটা জীবন পথ হাঁটবো। তারপরে যা যা গ্রহণ করার, যা যা বর্জন করার, সব ধীরে সুস্থে আমি করতে করতে পথ হাঁটবো। আর হাঁটতে হাঁটতে আমার কথাটা মনে রাখবো।